নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আশা করি এতক্ষণে প্রত্যেকে জেনে তো গেছেনই, খালি ইন ডিটেল আমরা বুঝবো যে ভারতবর্ষের K4 মিসাইল বাংলাদেশ কেন এত আতঙ্কে। তার আগে সমস্ত নিউজ পোর্টাল থেকে যেটা হেডলাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়া টেস্টস K4 মিসাইল উইথ 3500 কিলোমিটার রেঞ্জ ফ্রম নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন, ইন্ডিয়াজ নিউক্লিয়ার ট্রায়াড বিকামস ক্রেডিবল। কি ব্যাপার? সমস্ত ব্যাপার একে একে বুঝবো। দেখুন, এই ভিডিও, এই ছবি তো সবাই দেখে নিয়েছেন, অনেকে তো সোশ্যাল মিডিয়ায় নিজের ডিপিতে প্রোফাইল ফটো, কভার পিকচার সব জায়গায় লাগাতে শুরু করে দিয়েছে। ভেরি গুড। যেটা ব্যাপার সেটা হচ্ছে ভারতবর্ষের থেকেও বাংলাদেশ আজকে বেশি ভালো করে শুনবে, কমেন্টে কিছু লিখবে না। শুনে নাও, শুনে নাও বাংলাদেশি ভাইরা, শুনে নাও। দেখুন, এই যে K4 এই মিসাইলটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাপাবল। তার মানে এই মিসাইলটার মাথায় নিউক্লিয়ার ওয়ারহেড অ্যাড করে দেওয়া যাবে এবং এই মিসাইলটা যেখানে গিয়ে পড়বে, মিসাইল তো বাস্ট করে না, ওর সঙ্গে তো কিছু দিয়ে দিতে হবে যেটা বাস্ট করবে, একটা নিউক্লিয়ার ধামাকা হবে, বুম। আর তারপর বাংলাদেশ দেখবে বডি সব মাটিতেই থাকবে, আকাশে দেখবে লুঙ্গি উঠছে, সব আকাশ লুঙ্গিময়। 3500 কিলোমিটার হচ্ছে এর রেঞ্জ, 3500 কিলোমিটার রেঞ্জ। তাহলে এটাকে নিয়ে এত কেন কথা বলা হচ্ছে? এ তো খুব একটা বেশি দূর তো যেতে পারবে না। ইন্ডিয়ার কাছে তো 3500 থেকেও বেশি রেঞ্জের মিসাইল আছে। তাহলে কি ব্যাপার? ব্যাপার হচ্ছে এটাকে সাবমেরিন থেকে লঞ্চ করা যাবে। এবার কেন এটা এত গুরুত্বপূর্ণ? তার কারণ ইন্ডিয়ার নিউক্লিয়ার ট্রায়াড পুরোপুরি পরীক্ষিত হয়ে গেল। মানে ভারতবর্ষ এমন একটা দেশ যে নিউক্লিয়ার উইপেন মাটি থেকে ছুটতে পারে, গ্রাউন্ড থেকে, আকাশ থেকে ছুটতে পারে এবং সমুদ্র থেকেও, সাবমেরিন থেকেও ছুটতে পারে। জল, স্থল, আকাশ, তিন দিক থেকে আমরা নিউক্লিয়ার অ্যাটাক করতে পারি, অ্যাটাক নয়। তো এই জন্য এত ইম্পর্টেন্ট। এবং সেই অর্থে বলতে গেলে না, পৃথিবীর যে কোনো দেশ এখন ইন্ডিয়ার রাডারের মধ্যে চলে এলো নিউক্লিয়ার অ্যাটাকের। কারণ যে কোনো দেশ, মোটামুটি আমরা যদি ভাবি, সাবমেরিন ট্রেস করা সম্ভব নয় সমুদ্রের নিচে। ভারতবর্ষের কাজ হবে যে দেশে অ্যাটাক করতে চাও, জাস্ট সাবমেরিন নিয়ে সেই দেশের পাশের কোনো সমুদ্রে চলে যাও, ওখান থেকে ছুড়ে দিলেই K4 সেই দেশের মাটিতে গিয়ে নিউক্লিয়ার ওয়ারহেড সমেত K4 বাস্ট হবে। ভারতবর্ষের উদ্দেশ্য নয় কোনো দেশে অ্যাটাক করার। ভারতবর্ষের সিকিউরিটি সারা পৃথিবীতে এই একটা টেস্টের মাধ্যমে কতটা ডেভেলপ হলো চিন্তা করতে পারবেন না। কারণ আজকে পৃথিবীর প্রত্যেকটা দেশ জানে যে ভাই, ভারতবর্ষকে এতটাও চাপ দেওয়া উচিত হবে না যে রেগে মেগে গিয়ে নিউক্লিয়ার সাবমেরিন K4 যেখানে রয়েছে সেইটা না আমার দেশের পাশের কোনো সমুদ্রে এনে চুপচাপ রেখে দেয় এবং যেদিন মাথা আলটিমেট গরম হবে সেদিন না ওখান থেকে প্রেস করে আমার দেশই উড়ে গেল। এবং যখন প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তখন তো পৃথিবীর বাকি দেশগুলো একটু শান্তিতে থাকে যে না ঠিক আছে, ম্যাচিওর লোক, ছুড়বে না। বাট ভুল করেও যদি প্রধানমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ হয়ে যায় বা যেদিন হয়ে যাবে, সেদিন তো বাকি পৃথিবীর ঘুম উড়ে যাবে। যে কোথা থেকে যে কি ছুঁড়তে পারে, K4 কিংবা K5 তৈরি করবে, বলা মুশকিল, প্রেডিকশন করাও মুশকিল। প্রাইমারিলি চীন এবং বাংলাদেশ এটার উপর কড়া নজর রেখেছিল। বাংলাদেশ সেবি কড়া নজর রাখে আমাদের দিকে এবং চীনের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। আবারও কেউ ভাববেন না যে চীন তো ইন্ডিয়ার বন্ধু। জিওপলিটিক্সে কেউ বন্ধু হয় না। চীন ইন্ডিয়া বন্ধু ততদিন যতদিন আমেরিকা এক নম্বরে আছে। যেই চীন এক নম্বরে চলে যাবে, আমেরিকা সেকেন্ডে চলে আসবে, ইন্ডিয়া থার্ডে চলে আসবে, বা চীন 1 ইন্ডিয়া 2 আমেরিকা থার্ড, এরকম তো কিছু একটা হবে নেক্সট 15 বছরের মধ্যে ইকোনমিক দিক থেকে। তখনই কিন্তু ইন্ডিয়া আর চীন বন্ধু থাকবে না। তো চীন কখনোই চাইবে না ভারতবর্ষের কাছে এরকম কিছু থাকুক। এই সাবমেরিন ভারত যদি আন্দামানের পাশে গিয়ে রেখে দেয়,
ওখান থেকে তো চীনে অ্যাটাক করতে পারবে, ৩,৫০০ কিলোমিটারের মধ্যে পড়ছে। এই সাবমেরিন ভারত যদি থাইল্যান্ডের পাশে গিয়ে রেখে দেয়, ওখান থেকে তো বেজিংয়েও অ্যাটাক করে দিতে পারবে, ৩,৫০০ কিলোমিটার রেঞ্জের মধ্যে চলে আসছে। যার ফলে চীন মারাত্মকভাবে চিন্তিত হয়ে গেল যে কুছভি হো যায়, ভারতকে এতটাও রাগানো যাবে না যাতে করে ভারত এই স্টেপ নিয়ে নিতে পারে। এইটা শান্তি নিশ্চিত করতে চাইলে অস্ত্র রাখতে হবে হাতে। আপনার এক হাতে আপনি 1 কেজি সোনা নিয়ে ঘুরছেন, আপনি মনে করছেন আমার তো সমৃদ্ধি আছে, সমৃদ্ধি থাকবে না যদি না আপনার আরেক হাতে একটা তরোয়াল বা AK-47 থাকে। এক হাতে সোনা নিয়ে ঘুরলে, সমৃদ্ধি নিয়ে ঘুরলে, রাস্তায় চোর ছেঁচড় এসে ওটাকে কেড়ে নিয়ে চলে যাবে আপনাকে মেরে। এবার দেখুন, আপনি এক হাতে সোনা নিন, আর এক হাতে একটা মেশিন গান এইভাবে নিয়ে চলুন, হাতের ওপর রেখে এইভাবে নিয়ে চলুন, দেখুন সোনার দিকে কেউ তাকাবে না। সমৃদ্ধি নিশ্চিত হয় যখন শক্তি থাকে, শক্তির পথ ধরেই সমৃদ্ধি আসে এবং নিশ্চিত হয়। তো ভারতের সিকিউরিটি নিশ্চিতের জন্য ভারতের শক্তি প্রয়োজন। আর বাংলাদেশ বেচারাকে এমনি ল্যান্ড অ্যাটাক তো করাই যেত, অ্যাটাক তো করতেই লাগে না এদের, এয়ারফেয়ার তো ছেড়েই দিলাম। এবার জাস্ট বে অফ বেঙ্গলে যদি বসিয়ে রাখা হয় সাবমেরিন, তো নেভাল বেস থেকেও, সাবমেরিন থেকেও, সমুদ্রের জায়গা থেকেও পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাটাক করা যাবে। নিউক্লিয়ার অ্যাটাক, নর্মাল মিসাইল অ্যাটাক নয়, এনি টাইম। বাংলাদেশ যদিও এর জন্য একটা মারাত্মক প্রতিরোধী ব্যবস্থা করে নিয়েছে এবং পাল্টা পদক্ষেপ বাংলাদেশ গ্রহণ করছে। আমার কাছে যা খবর আছে, বাংলাদেশ আমাদের সাবমেরিনকে টক্কর দেওয়ার জন্য ওরা 2টো নৌকা বানিয়েছে এবং আমাদের K4 মিসাইলের এগেনস্টে ওরা সব বড় বড় গুলতি বানাচ্ছে। সুন্দরবনের ওখানে নৌকা নিয়ে এসে গুলতি ছুড়বে। দিল্লিতে যদি এক একটা গুলতি পড়ে, মাথা ফেটে যাবে আমাদের লোকজনদের। বাংলাদেশকে হালকাভাবে নেওয়া ইয়ার কি আছে? বাংলাদেশ আমরা খুব ভয় করি তোমাদের, ওরা ওদের মতোই আছে। কি মিসাইল, কি K4, কি নিউক্লিয়ার, কি টেকনোলজি, নিজেদের রেলায় নিজেরা থাকে, আজব পাগল। যাই হোক, যেটা আমাদের সিরিয়াস আলোচনায় বুঝতে হবে সেটা হচ্ছে, দেখুন কেন আপনার ইনভলভমেন্ট এখানে খুব জরুরি, আপনার ওপিনিয়ন খুব জরুরি হবে। আমাদের দেশের একটা বাজেট থাকে, সেই বাজেটের বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যালোকেট করতে হয়। যখন ডক্টর APJ আব্দুল কালাম এবং তার টিম, তার গুরু বিক্রম সারাভাই, সতীশ ধাওয়ান, তারা স্পেস প্রোগ্রাম এবং তারপর DRDOতে যখন ডক্টর কালাম মিসাইল প্রোগ্রাম করছেন, তখন না ভারতবর্ষে প্রচুর কোশ্চেন উঠতো এটা নিয়ে সাধারণ মানুষের তরফ থেকে। সাধারণ মানুষকে সেই সময়কার বুদ্ধিজীবীরা, কোনো দেশের ফান্ডেড বুদ্ধিজীবীরা ভরকে দিত এইভাবে যে, দেখেছো 100 কোটি টাকা ডক্টর কালামকে দিয়েছে মিসাইল বানানোর জন্য সরকার, সেই সময়কার সরকার, কথার কথা উদাহরণ দিচ্ছি, 100 কোটি এক্স্যাক্ট বলছি না আমি। মানুষ খেতে পাচ্ছে না, কি দরকার মিসাইল? এই রাষ্ট্র ভালো নয়, আওয়াজ তোলো। মানুষ তখন পথে নেমে পড়তো বুদ্ধিজীবীদের ডাকে। সরকার চাপে পড়তে হবে, থাক ভাই ডক্টর কালাম, আপনাকে মিসাইল বানানোর টাকা এখন দিতে পারছি না, ধীরে ধীরে দেবো, আপনি আস্তে আস্তে বানান। আলটিমেট কি হলো? ভারতবর্ষের সিকিউরিটিকে ডিলে করে দেওয়া হলো। বাট তবু ডক্টর কালামের মতো মানুষরা ছিলেন, সরকার তবু বুদ্ধি করে যে ভাই পাবলিককে বুঝিয়ে সুঝিয়ে বা না বুঝলেও কিছু টাকা ওর মধ্যেই আলাদা করে এই টেকনোলজিতে সেদিন বাজেটে দিয়েছিল বলে আজকে এটা সম্ভব হচ্ছে। ভাববেন না রাতারাতি কোনো বিজ্ঞানী এলো আর K4 তৈরি করে দিল। এর একটা লেগাসি আছে, এর একটা হিস্ট্রি আছে। সেদিন ডক্টর কালামরা শুরুটা করেছিলেন বলে আজকে এটা হতে পারছে। তো অবশ্যই আমাদের কাছে যদি 100 টাকা থাকে, আমরা তো 50 টাকা দিয়ে দিতে পারি না, মানুষকে তো না খেতে পেয়ে মরতে দিলেও হবে না। সেটা ভারতবর্ষের এমন সময় ছিল যখন টাকা কম ছিল। আজকে দেশের ইকোনমি যত বাড়ছে, আজ যখন আমাদের কাছে 1000 টাকা হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমরা 50 কেন 100 টাকাও দিয়ে দিতে পারি, 10%, তাই না? বাট 100 থেকে 50 দেওয়া যাবে না। বাট 1000 হলে আমরা 50 কেন 100ও দিয়ে দিতে পারি। এবার আপনার ইনভলভমেন্ট কেন গুরুত্বপূর্ণ বললাম? বিভিন্ন বুদ্ধিজীবীরা থাকবে যারা বলবে
এসবের দরকার কি? মানুষ মানুষ ভালোবাসা। আমরা তো এই টাকায় কিছু হসপিটাল করতে পারতাম। নিশ্চয়ই হসপিটাল করতে হবে, হেলথে ইনভেস্ট করতে হবে, বাট সিকিউরিটিতেও ইনভেস্ট করতে হবে। নইলে যখন শত্রু দেশ থেকে অ্যাটাক আসবে না, তখন আপনার কাছে ডিফেন্ড করার কিছু থাকবে না, তখন হসপিটালেই যেতে হবে, আরো বেশি হসপিটাল লাগবে। হসপিটালেও যেতে পারবেন না, ডিরেক্ট ওপরে চলে যাবেন। তো যেমন হেলথে বরাদ্দ দরকার, তেমন সিকিউরিটি খাতেও বরাদ্দ দরকার। আপনাকে যদি কেউ ভুল বোঝায় যে কেন দেশের সরকার এসব ক্ষেত্রে ইনভেস্ট করছে, আপনাকে ভুল বুঝলে চলবে না। বরং যেখানে যখন যেটুকু পারবেন আওয়াজ তুলতে হবে, যে আমাদের দেশে যখন যে দলের সরকারি হোক না কেন, তাদের যেন মেন প্রায়োরিটি হয় দেশের সিকিউরিটিকে ঠিক রাখা। ভোট আপনি দেন, অতএব আপনার ওপিনিয়ন ম্যাটার করে। আপনি মনে করছেন আমি বললে আর কে শুনবে, বাট নেতারা এমনই না, কালকে যদি ফেসবুক জুড়ে সবাই মিলে বলতে শুরু করে যে আমরা সেই নেতাকেই ভোট দেবো যে প্রত্যেকদিন সকাল 6টায় উঠে ফেসবুক লাইভ করে 1 ঘন্টা নাচবে, তো দেখবেন পরের দিন ভারতবর্ষে 90% নেতা, 100% এরকম পাগল হয়তো হবে না, 90% নেতা সকাল 6টার সময় ফেসবুক লাইভ করে নাচতে শুরু করে দিয়েছে। তো আপনি মনে করছেন আপনার ভয়েসের দাম নেই, বাট দাম আছে। হ্যাঁ, আপনি একা বললে হবে না, সবাই বললে হবে। ফলো হচ্ছে আপনার কথা, ফলো করে নেতারা, কারণ ওদের ভোটটা দরকার, আপনার ভোটটা ওদের দরকার। স্যার সবাই তো বলবে না, আমি কেন একা বলে কি হবে? আরে আপনি শুরু করলেই আপনাকে দেখে সবাই শুরু করবে। তো এই জন্য বললাম যে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাকে, এবং ভয়েস তুলতে হবে। কেউ এসে দেশের ভালো করে দেবে ভাবলে হবে না, আপনাকে আপনার রোল পালন করতে হবে। এবং ইয়েস, ইকোনমি যে চেঞ্জ, চেঞ্জ আমরা বলবো আমাদের দেশের ক্ষেত্রে, এটা আমরা দেখেছি। খুব সহজ কথায় আমি যদি বলি, বাড়ি গাড়ি ভ্রমণ, এই দিয়ে আপনি মধ্যবিত্তকে মেপে নিতে পারবেন। আজ থেকে 20-25 বছর আগে ভাবুন, বাড়ি না, বাড়ি তো যারা ভালো চাকরি বাকরি করে, রিটায়ার করে প্রভিডেন্ট ফান্ডের টাকায় বাড়ি হয়, বাকিদের বাড়ি হয় না, পৈতৃক বাড়িটাই রিপেয়ার করে একটা ঘর বাড়িয়ে নেওয়া যায়। গাড়ি, একটা মোটরসাইকেল, তখন মোটরসাইকেল বলতো লোকে বাইককে, কেনা যেতে পারে জীবনে যদি ভালো চাকরি বাকরি করা যায়। আর ভ্রমণ, পিকনিকটা হচ্ছে বছরে 1-2বার ভ্রমণ, পিকনিক, অন্য কিছু না, একদিনের বাসে করে পাড়া থেকে। 3-4 বছর পর পর একবার দীঘা, বছরে 2বার বা 3বার পুরী, এক বছরে না, জীবনে একবার দার্জিলিং, কখনো জীবনে 1-2টো জায়গায় তীর্থযাত্রা। এই ছিল মানুষের ভ্রমণ। আজকে দেখুন চেঞ্জ হয়ে গেছে। আজকে মধ্যবিত্ত যুবক যুবতীর অ্যাসপিরেশন যে বাড়ি আমার নিজের একটা পছন্দের বাড়ি হবে, 35-40 বছর বয়সের মধ্যেই হবে, একটা ফ্ল্যাট হবে, কিংবা গাড়ি। 2 হুইলার তো ম্যান্ডেটারি, তাড়াতাড়ি একটা ভালো 4 হুইলারও কিনবো বা কিনে ফেলেছি। ভ্রমণ, বছরে একবার তো কোথাও ঘুরতে যাবই, পিকনিক ছাড়া, সে দীঘা হোক, দার্জিলিং হোক, নর্থ বেঙ্গল হোক, অফবিট হোক, এখানে ওখানে হোক। তো চেঞ্জ তো হয়েছে, ইকোনমি তো বাড়ছে। এবারে ইকোনমিটাকে না আরো দ্রুত বাড়ানোর জন্য, চ্যানেলাইজ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। 1-2টো কাজ আছে এখানে। ইকোনমির গ্রোথকে আরো ত্বরান্বিত করতে হবে। অ্যান্ড 2, সেটা হচ্ছে মানুষের হাতে যখন অনেক কিছু চলে আসে না, মানুষ বুঝতে পারে না যে এটাকে নিয়ে এবার আমি কি করব। আমাদের হাতে হয়তো কিছু শক্তি এলো, এই শক্তিটাকে নিয়ে আমি কি করব, কিছু অর্থ এলো, এই সম্পদটাকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। তো সেটাকে চ্যানেলাইজ করতে জানতে হয়। এই জন্য লার্নিং দরকার, ফাইন্যান্সিয়াল লার্নিং। এবং আমি তো লেগে যাব আপনাদের জীবনে একদম, যতক্ষণ না আপনাদের ফাইন্যান্সিয়াল লার্নিং কমপ্লিট হচ্ছে। লার্নিং ছাড়া আপনি ইকোনমি, আপনার হাতে যেটুকু টাকা পয়সা আসছে সেটাকে বাড়াতেও পারবেন না, চ্যানেলাইজও করতে পারবেন না। ভুল জায়গায় খরচ হয়ে যাবে, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আপনার কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কামানো টাকা আলটিমেটলি বাড়বে না, স্ট্যাগনেন্ট হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য আমি আমার রোল পালন করছি। আমি কোনো মহান হরিদাস পাল নই, ভারতবর্ষের অগ্রগতিতে কাঠবিড়ালির ভূমিকা পালন করি।
স্কিল বাংলা চ্যানেলের সবাই মিলে পালন করি আমরা, আপনারা, আমি, সবাই মিলে, আমি একা নই। আমি যেটা করেছি সেটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম একজন এক্সপার্ট সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এবং যিনি সেবি রেজিস্টার্ড, কারণ বেআইনি ভুলভাল কাজ তো করব না, সেবি রেজিস্টার্ড মানুষ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি এই ফিল্ডে পড়াশোনা জানা মানুষ, তুক্কা লাগানো নন, তাকে দিয়ে অনুরোধ করে একটা স্পেশাল কারিকুলাম অনলাইনে আমি ডিজাইন করিয়ে নিয়েছি স্কিল বাংলার বাকি ব্যাকএন্ড টিমের, ম্যানেজমেন্ট টিমের সহযোগিতায়। পুরো রেকর্ডেড ভিডিও রয়েছে, 34টা ভিডিও হিন্দিতে, কোর কনসেপ্ট উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সেটার ডাউট থেকে তৈরি হওয়া আরো 25টা ক্লাস বাংলাতে, 34টা হিন্দিতে, এই 34টাকে সহজ করে বোঝার জন্য আরো ডাউট সেকশনের 25টা ক্লাস বাংলাতে। এবং হিন্দি সিনেমা দেখে যদি বুঝতে পারেন, ধুরন্ধর দেখে বুঝতে পারলে ক্লাস দেখেও বুঝতে পারবেন, অসুবিধা নেই। এবং এই পুরোটা রেকর্ডেড রেডি, কাল হবে লাইভ, পরশু হবে এমন না, রেডি একদম। এই মুহূর্তে আপনি এনরোল করবেন, এই মুহূর্তেই এই ক্লাসগুলো আপনি করতে পারবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি লার্নিং বাড়বে, শিখতে শুরু করবেন আপনি। 12 মাস আপনার কাছে ভ্যালিডিটি থাকবে আজ থেকে। আপনি এই 12 মাসের মধ্যে এই 34+25টা ভিডিও যতবার ইচ্ছা দেখবেন। কোনো ল্যাপটপ ডেস্কটপ দরকার নেই, স্মার্টফোন থাকলেই হবে, যে ফোনে ইউটিউব চলে। স্যার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? কিচ্ছু না, বেসিক একজন লেম্যান সাধারণ মানুষ বুঝতে পারবে এইভাবে বোঝানো আছে। এইচএস পাস থাকলেই হবে, এরকমও কোনো ব্যাপার নেই, আমি বলার জন্য বলছি। মাধ্যমিক পাস, এইচএস পাস হলেও হবে, নো ইস্যু। এজের কোনো ব্যাপার নেই, 8 থেকে 88 সবাই শিখতে পারবেন। 8 বছর ছেলের স্টক মার্কেট শিখে কি হবে? এখানে মেনলি আপনাকে শেখানো হবে স্টক মার্কেট ইনভেস্টিং। স্টক মার্কেটের ABCD এর মধ্যে অনেক ফাইন্যান্সিয়াল পড়াশোনা দরকার হয়, কমার্সের কিছু না, ইজি, সবাই শিখতে পারবেন, বাট দরকার হয়। না হলে তুক্কা লাগিয়ে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করলেও ডুববেই ডুববে। আজকে হয়তো কিছু লাভ পাবে, কালকে ডুববে, আর যে পড়াশোনা জেনে যাচ্ছে তার ডুববে না, গ্যারান্টি। কারণ সে পড়াশোনা জেনে তার পোর্টফোলিও বানাচ্ছে। তো স্টক মার্কেট লার্নিং আপনারা এই কোর্সে পেয়ে যাবেন। আর স্টক মার্কেট ডিপেন্ড করে মেনলি জিওপলিটিক্সের ওপর। জিওপলিটিক্যাল ডেইলি আপডেট আমি এই চ্যানেলে দিয়ে দিই। আপনাদের আইডিয়া হয়নি, আমি যদি আপনাকে বলি এখন, আচ্ছা একটা পাকিস্তানি কোম্পানি, আপনি কি টাকা লাগাবেন? না স্যার। ইমোশনের ওপর ভিত্তি করে না, প্র্যাকটিক্যাল, ও তো ডুবে যাবে। আচ্ছা একটা বাংলাদেশি কোম্পানি, আপনি কি টাকা লাগাবেন? না স্যার, বাংলাদেশের তো জিওপলিটিক্যাল কন্ডিশন ভোলাটাইল। বুঝতে পারছেন কিভাবে ডিসাইড করতে হয়? জিওপলিটিক্স দিয়ে অনেক কিছু ম্যাটার করে, জিওপলিটিক্স একটা বড় অংশ ম্যাটার করে, ঠিক আছে? কখন কোথায় যুদ্ধ হচ্ছে, কি না কি। তো আপনারা অলরেডি এই ব্যাপারটায় অনেকটা নলেজ গেইন করে নিয়েছেন, জাস্ট আজ থেকে আপনি স্টক মার্কেটের নলেজটাও গেইন করতে শুরু করে দিন। সম্পদ তৈরি করুন, নিজে বড়লোক হন, আর 5 জনকে হেল্প করবেন। বড়লোক হয়ে একা ভালো থাকতে চাইবেন না, পারবেন না, ব্যাস এটাই আমার মিশন। এর জন্য কি করতে হবে? আমার পার্সোনাল টিমকে ফোন করুন, 9240023238, এটা আমার পার্সোনাল টিমের নাম্বার, 9240023238। এখনই ফোন করুন। 3200 টাকা মতো লাগবে, ঠিক আছে? সারা জীবনে অনেক 3200 টাকা খরচ করেছেন, এই 3200 টাকা খরচ করে ফাইন্যান্সিয়াল লার্নিংটাকে এই জায়গায় নিয়ে যান যে আপনার কাছে 1 টাকা এলেও ওটাকে আপনি 1000 টাকা বানিয়ে ফেলতে পারবেন। ব্যাস, আমার টিমকে ফোন করুন, এখনই এনরোল করুন। এনরোল করে ক্লাস করে আমাকে কমেন্ট সেকশনে রিভিউ দিন যে শিখতে পারছেন কিনা। অল দ্য বেস্ট, ভালো থাকবেন।